আজ ৩রা আগস্ট সোমবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। 10 তারিখের মধ্যে টাকা না দিলে অপসারণ। হুমায়ুনকে নিয়ে বড় কথা শোনালো মোহামেডান ক্লাব। টাকা না দিলে ছাড়তে হবে সভাপতির পদ। তৃণমূল ছাড়ছেন শশী পাঁজা। জল্পনার মাঝেই কুণাল ঘোষের মন্তব্যে বাড়ল রাজনৈতিক চর্চা। খারিজি মাদ্রাসার কোনো দরকার নেই, অনেক সময় ওখানে জিহাদি তৈরি হয়, বললেন তসলিমা নাসরিন। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। চেক বাউন্স বিতর্কে আরো চাপে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান ও নওদার বিধায়ক হুমায়ুন কবির। এবার তাকে স্পষ্ট ডেডলাইন বেঁধে দিল মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। শনিবার ক্লাবের তরফে জানানো হয়েছে 5ই আগস্টের মধ্যে প্রতিশ্রুত 25 কোটি টাকার অর্ধেক অর্থাৎ 12.5 কোটি টাকা এবং 10ই আগস্টের মধ্যে বাকি টাকা ক্লাবকে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা দিতে না পারলে হুমায়ুন কবিরকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ক্লাব। মোহামেডান ক্লাবের আর্থিক সংকট কাটানো এবং নতুন খেলোয়াড় কেনার জন্য বিপুল অর্থের প্রয়োজন ছিল। সে সময় হুমায়ুন কবির আশ্বাস দিয়েছিলেন তাকে সভাপতি করা হলে তিনি 25 কোটি টাকার আর্থিক সহায়তা করবেন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী চলতি মাসের 10 তারিখের মধ্যেই পুরো অর্থ দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত ক্লাব কোনো টাকা পায়নি বলেই অভিযোগ। এর মধ্যেই 17 জুলাই, 20 জুলাই, 30 জুলাই হুমায়ুন কবির 50 লক্ষ টাকা করে প্রায় 1.5 কোটি টাকার 3টি চেক ক্লাবকে দেন। তবে মোহামেডান ক্লাবের অভিযোগ 3টি চেকই বাউন্স করেছে। এই ঘটনার পরেই ক্লাবের তরফে কড়া অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গজল জাফরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সহসভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাজী মাসুম আক্তারকে। ক্লাবের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুত অর্থ না এলে সভাপতি পদে হুমায়ুন কবিরের থাকা আর সম্ভব হবে না। তৃণমূল ছাড়ছেন শশী পাঁজা। জল্পনার মাঝেই কুণাল ঘোষের মন্তব্যে বাড়ল রাজনৈতিক চর্চা। বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলে ভাঙনের জল্পনা তীব্র হয়েছে। মদন মিত্র, ফিরহাদ হাকিম সহ একাধিক নেতার দল ছাড়া হবার পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজাকে নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে চলেছেন? এই জল্পনার মধ্যেই কালীঘাট তৃণমূলপন্থী নেতা কুণাল ঘোষ তিনি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনের পর থেকে কার্যত গায়েব শশী পাঁজা। তার অভিযোগ, শশী পাঁজার বাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও দলীয় কর্মীরা তাকে পাশে পাননি। কুণালের কথায় নির্বাচনের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। শশী পাঁজাকে ঘিরে জল্পনা আরো বাড়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। এক বর্তমান সাংসদের পুত্র সমাজ মাধ্যমে দাবি করেছিলেন শশী পাঁজা শীঘ্রই তৃণমূল ছাড়তে পারেন, যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয়। এই বিষয়ে শশী পাঁজার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি এবং বার্তারও উত্তর দেননি। এদিকে সূত্রের খবর, পেশায় চিকিৎসক শশী পাঁজা সম্প্রতি ঘোষ দস্তিদার ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন। সেখানে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তবে অন্য একটি সূত্রের দাবি, চিকিৎসা সংক্রান্ত কারণে ওই ক্লিনিকের সঙ্গে তার পেশাগত যোগাযোগ রয়েছে। এখনো পর্যন্ত শশী পাঁজা তৃণমূল ছাড়ছেন বা অন্য কোনো দলে যোগ দিচ্ছেন এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত থাকলেও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। খারিজি মাদ্রাসার কোনো দরকার নেই, অনেক সময় ওখানে জিহাদি তৈরি হয়, বললেন তসলিমা নাসরিন। বাংলার খারিজি মাদ্রাসাগুলির পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছে রাজ্যের নতুন সরকার। ইতিমধ্যেই 12 জেলায় খারিজি মাদ্রাসা নিয়ে রিপোর্ট জমা পড়েছে। এর মধ্যে বাংলাদেশের খারিজি মাদ্রাসা প্রসঙ্গে সরব হয়েছেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। তার দাবি, বাংলাদেশের খারিজি মাদ্রাসার সম্পর্কে যতটুকু জানা রয়েছে তাতে এই ধরনের মাদ্রাসা থাকা উচিত নয়। তার অভিযোগ, অনেক সময় খারিজি মাদ্রাসা থেকে জিহাদি তৈরি হচ্ছে এবং বিভিন্ন সময় শিশু নির্যাতন এবং শিশুদের ধর্ষণের মতো ঘটনাও সামনে এসেছে। মাদ্রাসার শিক্ষক ও ইমামদের বিরুদ্ধে এমন অভিযোগে গ্রেপ্তার ও জেলে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করে তিনি বলেন, শুধু শাস্তি দিলেই হবে না, এই শিক্ষা ব্যবস্থার বদল প্রয়োজন। তসলিমা নাসরিন আরও বলেন, মাদ্রাসার কোনো প্রয়োজন রয়েছে বলে তার মনে হয় না। তার বক্তব্য, এই প্রতিষ্ঠানগুলি থেকে পড়াশোনা করে অনেকেই কোনো কর্মসংস্থানের সুযোগ পান না, তাই সব মাদ্রাসাকে সেকুলার স্কুলে রূপান্তর করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, প্রচুর মসজিদ তৈরি হচ্ছে যার মধ্যে কিছু জিহাদি তৈরির কারখানায় পরিণত হয়েছে। যদিও তিনি স্পষ্ট করেন, সব মসজিদ নয়, কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। তার মতে এসব বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত এবং একটি সেকুলার দেশে ধর্ম ও রাষ্ট্রকে আলাদা রাখা প্রয়োজন। তাতে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার উন্নতি হয় এবং মানুষ অধিকার ও স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ছাত্র আন্দোলন নিয়েও মন্তব্য করেন তসলিমা নাসরিন। দিল্লির ছাত্রদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি বিস্তারিত অনুসরণ না করলেও একটি ভিডিও দেখে তার বাংলাদেশে 2024 সালের ছাত্র আন্দোলনের কথা মনে হয়েছে। তার দাবি, তখন মনে হয়েছিল ছাত্ররা কোটা ব্যবস্থা তুলে দেবার দাবিতে আন্দোলন করছে। শেখ
হাসিনা সংশোধনের আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু পরে সরকার পতন হয় এবং তার মতে সেই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল যারা পরে দেশ দখল করে। তাই ছাত্র আন্দোলনের পরিণতি সবসময় ভালো হয় না বলেও তিনি মন্তব্য করেন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। উনি ২৬ বছর আগের সময়ে পড়ে রয়েছেন। কল্যাণের নিশানায় এবার তসলিমা নাসরিন। ১৯ বছর পর কলকাতায় ফিরে মৌলবাদ, ধর্মান্ধতা ও মুসলিম সমাজ নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের কড়া জবাব দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তসলিমা নাসরিন একজন বিখ্যাত লেখিকা হলেও তার মানসিকতা ২৫ থেকে ২৬ বছর আগেই আটকে রয়েছে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাম আমলের শেষ থেকে তৃণমূল সরকারের সময়ে পশ্চিমবঙ্গে মুসলিমদের ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু পুরুষ নয়, মুসলিম মহিলারাও শিক্ষা এবং কর্মক্ষেত্রে এগিয়ে গিয়েছেন। তার কথায় গ্রামের মুসলিম মেয়েরা সাইকেলে করে স্কুলে যাচ্ছে, অনেকেই ডাক্তার ও শিক্ষাবিদ হচ্ছেন। তিনি আরও বলেন, সমস্যার মূল কারণ ধর্ম নয়, আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া। তাই প্রকৃত শিক্ষার প্রসার ও আর্থিক উন্নয়নে সবথেকে গুরুত্বপূর্ণ। মৌলবাদ প্রসঙ্গেও তসলিমার বক্তব্যের সমালোচনা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, যারা তাকে সংবর্ধনা দিয়েছেন তারাই কট্টর হিন্দুত্বের রাজনীতি করেন। তিনি বলেন, ভারতের সংবিধানে ২৯ এবং ৩০ নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলা হয়েছে এবং রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত নয়। পাশাপাশি তার দাবি, পশ্চিমবঙ্গে শুধু মুসলিম নয়, জয় শ্রীরাম না বললেও হিন্দুদের একাংশের ওপরও আঘাত আসছে। জোড়াফুল চিহ্ন হাতছাড়া হলে প্ল্যান বি প্রস্তুত মমতার। আইনি লড়াইয়ের সঙ্গে নতুন প্রতীকের ভাবনা। তৃণমূলের কালীঘাট ও ঋতব্রত শিবির দুপক্ষই নির্বাচন কমিশনের কাছে নিজেদের আসল দল বলে দাবি করেছে। এর মধ্যেই জানা যাচ্ছে, জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান বি তৈরি করে রেখেছেন। সূত্রের খবর, তিনি ফুল প্রতীককেই থাকবেন এবং প্রয়োজনে অন্য একটি ফুলকে দলীয় প্রতীক হিসেবে বেছে নেবেন। পাশাপাশি প্রতীক ফিরে পেতে আইনি লড়াই চালিয়েও যাবে কালীঘাটপন্থী তৃণমূল। কুণাল ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস মানেই মমতা, মমতা মানেই তৃণমূল। আমাদের দল পুরোপুরি প্রস্তুত, তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্র্যান্ড। তিনি কোন প্রতীকের প্রতিনিধিত্ব করছেন তা আনুষ্ঠানিকতা মাত্র। রাজনৈতিক মহলের মতে জোড়াফুল শুধু একটি প্রতীক নয়, তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষের আবেগও বহন করে। তাই এই প্রতীক সহজে ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নির্বাচন কমিশন দুপক্ষের কাছেই প্রয়োজনীয় নথি চেয়েছে। মমতাপন্থীরা নথি জমা দিলেও ঋতব্রত শিবির এখনো তা জমা দেয়নি বলে খবর। বর্ষিয়ান সাংসদ সৌগত রায় বলেন, কমিশনের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, প্রতীক নিয়ে যে কোনো পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত রয়েছেন। ৬০,০০০ টাকার বেতনে ছেলের আমেরিকায় পড়াশোনা। অভিজিৎ দীপকের বাবা সম্পত্তির তদন্তর দাবি তুলেছেন আরটিআই কর্মী। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আয় ও সম্পত্তি নিয়ে তদন্তের দাবি তুলেছেন সুরাটের আরটিআই কর্মী অমিত তিওয়ারি। তার অভিযোগ, মহারাষ্ট্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ভগবান রাও দীপকে, যিনি এমআইডিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, মাসিক ৬০ থেকে ৬৫,০০০ টাকা বেতনে কিভাবে ছেলেদের আমেরিকায় পড়াশোনার খরচ বহন করেছেন তা খতিয়ে দেখা প্রয়োজন। এই অভিযোগ মহারাষ্ট্র সরকার, নির্বাচন কমিশন এবং সিবিআইসির কাছেও জানানো হয়েছে। অমিত তিওয়ারির দাবি, আয়ের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য সামনে আসেনি। মোদির নামে জাল ট্রেড ইউনিয়নের বিল ছাপিয়ে তোলাবাজির অভিযোগ। হাওড়া তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ট্রেড ইউনিয়নের জাল চিঠি ও বিল তৈরি করে টোটো চালক ও দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে হাওড়া তৃণমূল নেতা কুঞ্জ বিহারী সান্তালিয়ার বিরুদ্ধে। এই অভিযোগে হাওড়া ও ব্যাটরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাওড়া জেলা বিজেপির সদস্য সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য। বিজেপির দাবি, দলের ট্রেড ইউনিয়ন ও নেতা মন্ত্রীদের নামে জাল বিল ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, বিজেপির নিজস্ব কোনো শ্রমিক সংগঠন নেই। ভারতীয় মজদুর সংঘ ছাড়া বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ট্রেড ইউনিয়ন তৈরি করে অর্থ আদায় করা হলে তা জালিয়াতির শামিল। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে থানায় অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে কুঞ্জ বিহারী সান্তালিয়া সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কারোর কাছ থেকে টাকা নেননি, বরং একটি সংস্থার মাধ্যমে শ্রমিকদের কাছ থেকে মাসে ১০ টাকা নিয়ে তাদের ৫০,০০০ টাকার মেডিক্লেমের ব্যবস্থা করে দিচ্ছেন। তার অভিযোগ, স্ত্রী তৃণমূল করতেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে পালা বদলের পর তার বিরুদ্ধে মিথ্যা তোলাবাজির অভিযোগ আনা হচ্ছে। বাংলাদেশে হিন্দুরা চরম বিপন্ন, চিন্ময় প্রভুর মুক্তি চাই। কলকাতা থেকেই বিস্ফোরক তসলিমা নাসরিন। কলকাতায় এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, মৌলবাদ এবং সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তসলিমা নাসরিন।
দীর্ঘদিন ধরে জেলবন্দি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র তথা হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, তার সঙ্গে ঘোর অন্যায় করা হয়েছে। তসলিমা নাসরিনের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তার বক্তব্য, ইউনূসের জামানা হোক বা বর্তমান তারেক রহমানের জামানা, বাংলাদেশ এখন মৌলবাদের অন্ধকার থেকে বেরোতে পারেনি। নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না, বাবার সম্পত্তিতে তাদের অধিকার নেই এবং সংখ্যালঘু হিন্দুরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছেন। বাংলা একাডেমিতে সাংবাদিক বৈঠকে তসলিমা নাসরিন বলেন, প্রগতিশীল মানসিকতার মানুষের পক্ষ থেকে তার একটাই দাবি, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি। তার মতে, দীর্ঘদিন ধরে তাকে বিনা বিচারে জেল আটকে রাখা হয়েছে এবং এই ঘটনা আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। গাড়ি চালাতেন, বালি ব্যবসায় নামতেই কোটির সম্পত্তি, বাপন ভট্টাচার্যের রকেট গতির উত্থান ঘিরে তোলপাড় বীরভূম। সম্পত্তির উৎস নিয়ে বাড়ছে জল্পনা। টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা এবং নগদ টাকা উদ্ধারের ঘটনার পর বীরভূমের বালি এবং পাথর ব্যবসাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এবার সেই আবহে আলোচনায় উঠে এসেছে ইলাম বাজারের দেবীপুর গ্রামের বালি ব্যবসায়ী বাপন ভট্টাচার্যের নাম। স্থানীয়দের একাংশের দাবি, একসময় 4 চাকার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও পরে বালি ব্যবসায়ী যুক্ত হওয়ার পর থেকেই তার আর্থিক উত্থান দ্রুত হয়। অভিযোগ, বর্তমানে তার বিলাসবহুল বাড়ি, একাধিক দামি গাড়ির গ্যারেজ এবং দামি জাতের কুকুর রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তার নামে বা বেনামে সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে। তবে সম্পত্তির প্রকৃত পরিমাণ, আয়ের উৎস বা অভিযোগের সত্যতা নিয়ে এখনো কোনো নির্ভরযোগ্য সরকারি নথি বা তদন্তকারী সংস্থার নিশ্চিত তথ্য সামনে আসেনি। বীরভূমে বালি ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট, বেআইনি কারবার এবং বিপুল অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। টুলু মণ্ডলকে ঘিরে তদন্তের পর সেই বিতর্ক আরও জোরালো হয়েছে। যদিও বাপন ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং তার বক্তব্যও এখনো পাওয়া যায়নি। ফলে গাড়ি চালানো থেকে বালি ব্যবসা এবং তারপর কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার নেপথ্যের আসল কারণ কি, সেই প্রশ্ন এখন এলাকা জুড়ে আলোচনার বিষয়। বীরভূমে অর্থ উদ্ধার থেকে জাতীয় নিরাপত্তা, একাধিক ইস্যুতে পূর্বতন সরকারকে নিশানা সুকান্ত মজুমদারের। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূমের বিপুল পরিমাণ অর্থের উদ্ধারের ঘটনা, বাংলার অর্থনীতি, জাতীয় নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। টুলু মণ্ডলের ঘনিষ্ঠদের কাছ থেকে বিপুল অর্থ উদ্ধারের প্রসঙ্গে তিনি দাবি করেন, ওই অর্থের একটি অংশ বিদেশে পাচার হয়ে থাকতে পারে এবং সরকারের প্রাপ্য রাজস্ব দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়েছে। তার কথায়, টুলু মণ্ডল ও তার সহযোগীদের আর্থিক সাম্রাজ্যের তথ্য তদন্তের সামনে আসছে এবং কেউ বিদেশে পালালেও একদিন আইনের মুখোমুখি হতেই হবে। জাতীয় নিরাপত্তা নিয়েও সুকান্ত মজুমদার অভিযোগ করেন, বহু সংগঠন গোপনে পশ্চিমবঙ্গকে কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে। তার দাবি, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে তদন্তকারী সংস্থা ও বিশেষ টাস্ক ফোর্স অভিযান চালাচ্ছে এবং হামিমের সঙ্গে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় আনার চেষ্টা চলবে। মা বাবার বকাবকি খেয়ে বর্ধমান থেকে পালিয়ে শতান রাজস্থান, সেখান থেকেই ধরে নিল পুলিশ। পড়াশোনা নিয়ে বাবা মায়ের বকাবকির জেরে বাড়ি ছেড়ে কাজের খোঁজে রাজস্থানে চলে গিয়েছিল নবম শ্রেণীর 2 স্কুল ছাত্রী। প্রায় 1 মাস পর সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন এবং প্রযুক্তিগত তদন্তের সাহায্যে রাজস্থানের ফুলবাগ এলাকা থেকে তাদের উদ্ধার করেছে বর্ধমান জিআরপি। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, গত 1 জুলাই মেমারি থেকে 5 ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বর্ধমানে আসে এবং তাদের মধ্যে 2 ছাত্রী স্টেশনে শৌচাগারে স্কুলের পোশাক বদলে সাধারণ পোশাক পরে মেমারি ফিরে একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনে বিহার হয়ে রাজস্থান চলে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে 16 জুলাই নিখোঁজ ডায়েরি হওয়ার পর তদন্ত শুরু করে জিআরপি। অবশেষে 31 জুলাই রাজস্থানের ফুলবাগ এলাকা থেকে 2 কিশোরীকে উদ্ধার করে রবিবার বর্ধমানে ফিরিয়ে আনা হয়। ঘটনার পর মেমারির বিধায়ক মানব গুহ জানান, প্রাথমিক তদন্তে এটি প্রেম বা অপহরণের ঘটনা বলে মনে হচ্ছে না। তার দাবি, পড়াশোনার চেয়ে 2 ছাত্রী সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটাতো। পরিবারের বকাবকির জেরে তারা বাড়ি ছেড়ে চলে যায়। তিনি বলেন, জিআরপির তৎপরতায় বড় বিপদ থেকে 2 ছাত্রকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত প্রভাব নিয়ে পরিবার এবং সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আরজিকর কাণ্ডে স্মৃতি ফিরতেই 7 দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ। আরজিকরের তিলোত্তমা কাণ্ডের 2 বছর পূর্তিকে সামনে রেখে 7 দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নেওয়ার কথা জানালেন পানিহাটির বিজেপি বিধায়িকা
রত্না দেবনাথ। একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাই ব্যক্তিগত কারণে আগামী 7 দিন ফোনে বা সরাসরি কারোর সঙ্গে যোগাযোগ করবেন না এবং কোনো রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন তিনি। তবে তার জনতার কার্যালয়ের অফিসিয়াল কাজ স্বাভাবিকভাবেই চলবে। 2 বছর আগে 8ই আগস্টের রাতে ঘটেছিল আরজিকর কাণ্ড, যা ঘিরে গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। নির্যাতিতার মা-বাবা তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের আন্দোলন, বিক্ষোভ, অনশন এবং রাত দখল সহ একাধিক প্রতিবাদ কর্মসূচি হয়। আন্দোলনের জেরে তৎকালীন পুলিশ কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে বিজেপির ক্ষমতায় এবং রত্না দেবনাথ পানিহাটির বিধায়ক। তবে সেই বিভীষিকাময় দিনের স্মৃতি ফিরে আসায় কিছুটা হলেও তিনি নিঃসঙ্গতায় থাকতে চাইছেন বলে জানিয়েছেন এবং কয়েকদিনের অনুপস্থিতির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন। অসমের বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 21 কোটি টাকা দিল রিলায়েন্স। নীতা আম্বানিকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী হিমন্তের। অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 21 কোটি টাকা অনুদান দিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানির এই উদ্যোগের জন্য সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, কোভিড-19 মহামারীর সময়ের মতো এবারও নীতা আম্বানি অসমের মানুষের পাশে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, শুধু আর্থিক অনুদানই নয়, রিলায়েন্স ফাউন্ডেশনের বিশেষ ফিল্ড টিম বন্যা কবলিত এলাকায় পুষ্টিকর খাবার, জরুরি জনস্বার্থ পরিষেবা, অস্থায়ী আশ্রয় এবং গৃহপালিত পশু সুরক্ষার কাজও করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগ ব্যবস্থাপনা দল দ্রুত ত্রাণ এবং প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দিচ্ছে। সরকারি রিপোর্ট অনুযায়ী গত 31শে জুলাই পর্যন্ত অসমের অন্তত 5টি জেলায় 1.92 লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনের মতে রিলায়েন্স ফাউন্ডেশনের এই সহায়তা দুর্গত পরিবারগুলির পুনর্বাসন এবং ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।